نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون صدق الله العظيم তরবিয়াতুল উম্মাহ মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মুহতারাম হযরত উলামায়ে কেরাম, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমি প্রথমে আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি যে আপনারা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে সম্মানিত করেছেন। আমার অঙ্গনে, আমার ঘরে আমাকে স্বাগত জানানো হয়েছে, এর চেয়ে আনন্দ ঘন এবং খুশি হওয়ার মতো উপলক্ষ খুব কমই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আনন্দের এই উপলক্ষকে আল্লাহ স্থায়িত্ব দান করুন। আজকের এই সময়ে অবশ্যই আমাদেরকে আমাদের এই বিগত দিনগুলো, আমাদের যে পরিস্থিতিগুলো অতিক্রম করতে হয়েছে সেগুলো স্মরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য সেটা জরুরি। কেমন একটা কাল বৈশাখী ঝড়ের মতো একটা তুফান যেন হঠাৎ করে আসলো। আমরা আমাদের সবকিছু কার্যক্রম, জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলমান ছিল। সেই তুফান আসার পর কেমন যেন হলো, যেখানেই আমার নামের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে, যাদের সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল, তার প্রত্যেকটি ব্যক্তি এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রতিটি জায়গা আক্রান্ত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস যে সংগঠনের সাথে আমি সম্পৃক্ত, কোনো কারণ ছাড়া সেই সংগঠনের সকল নায়েবে আমির এবং সকল যুগ্ম মহাসচিব সবাইকে কারারুদ্ধ করা হয়েছে। যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমার নামের সম্পর্ক ছিল, প্রতিটি প্রতিষ্ঠানকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। পরিস্থিতিটা কতটা ভয়াবহ এবং কতটা কঠিন ছিল, এর মধ্যেও সবচেয়ে বড় কষ্টদায়ক বিষয় যেটা ছিল সেটা হলো যে আমাদের উলামায়ে কেরামকে পরস্পর এমন একটা হানাহানিতে লিপ্ত করে দেওয়া হয়েছে। পারস্পরিক অবিশ্বাস, অনাস্থা তাদের মধ্যে এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা নিজেরাই একে অপরকে পরিস্থিতির জন্য দায়ী মনে করতেছিলাম। আমরা যতটাই অপ্রস্তুত ছিলাম, আমাদের প্রতিপক্ষ ততটা সুপরিকল্পিতভাবে আমাদের উপর আঘাত করেছে। আমরা আমাদের অপ্রস্তুতির কারণে সম্পূর্ণ হতভম্ব ছিলাম, আমরা হতবুদ্ধি ছিলাম। কি করতে পারি সেটাও আমরা ঠিক করতে পারিনি। পরিস্থিতি এতটাই ভয়াবহ এবং কঠিন হয়ে পড়েছিল। আর তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে
2001 সালে জামিয়া রহমানিয়া আরবিয়া হাকিকিয়া নামে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে আমরা যে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করছিলাম, হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি কারারুদ্ধ হওয়ার সময় জামিয়া রহমানিয়া আরবিয়া হাকিকিয়ার উপর দিয়ে যেই ধরনের ঝড় বয়ে গিয়েছিল, তখন আমরা এই বিশাল ঢাকা শহরের কোথাও মাদ্রাসা পরিচালনা করার মতো সুযোগ পাইনি। ঢাকা শহর অতিক্রম করে, ঢাকা শহর পাড়ি দিয়ে কেরানীগঞ্জে গিয়ে অস্থায়ীভাবে মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করতে পেরেছিল। 2021 সালের ঝড়টা আমার কাছে মনে হয়েছে তার চেয়ে অনেক বেশি তীব্র এবং আরো অনেক বেশি আক্রমণাত্মক ছিল। যাই হোক, এই কথাগুলো অভিযোগ হিসাবে বলছি না, এই কথাগুলো বলছি এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যারা নিজেদের পথ চলায় আত্মবিশ্বাসী, দৃঢ়পথ, ইস্তেকামতের সাথে থেকেছেন, তাদের শুকরিয়া আদায় করার জন্য। এখানে থাকা, এখানে সংশ্লিষ্ট হওয়া, এই মাদ্রাসায় শিক্ষকতা করা, এসবটাই ঝুঁকিপূর্ণ ছিল। যে কোনো সময় যে কাউকে তুলে নিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। সবকিছুর মধ্য দিয়েও আমার যে সকল সহকর্মীরা, আমাদের মাদ্রাসার যারা দায়িত্বশীল শিক্ষক এবং প্রতিটি ছাত্র এবং তাদের অভিভাবক, আমি মনে করি তারা সকলেই এই প্রতিকূলতার মধ্য দিয়েও ইস্তেকামতের সাথে থাকার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি এবং আল্লাহর তৌফিক লাভে তারা সফলকাম হয়েছে এবং ধীরে ধীরে আল্লাহ রব্বুল আলামিন প্রতিকূল অবস্থাকে অনেকটাই আমাদের অনুকূল করে দিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদু আলা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তিনি আমাদের জন্য যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো যে এই পরিস্থিতিকে পর্যালোচনা করে আমাদের নিজেদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করা। আমরা কেন এতটা অপ্রস্তুত ছিলাম? প্রতিপক্ষ আমাদের জন্য এত বড় পরিকল্পনা, সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বুনছিল, আর আমরা খুব সহজভাবেই, সাবলীলভাবেই আমরা আমাদের সময় অতিক্রম করতেছিলাম। আমাদের দায়িত্বে কোনো গাফলতি রয়েছে কিনা, সেই সময়কার অবস্থায় সে বিষয়গুলো পর্যালোচনা করা উচিত। সেই সাথে আগামী দিনে আমাদের কর্মপরিকল্পনা কি হবে সে বিষয়েও আমাদের ভাবনা চিন্তাকে নতুনভাবে বিন্যস্ত করা উচিত। আমার কাছে আমার এই দীর্ঘ 3 বছরের অনেকটা একাকিত্বের সময়, নির্জনতার সময়, গভীর এই কর্মবেদনার কষাঘাতে জর্জরিত অবস্থায় যে বিষয়গুলো আগামী দিনে আমাদের কর্মপন্থার মূলনীতি হিসেবে অনুসরণীয় বলে আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে একটা হলো আমাদেরকে সুকৌশলে ধীরে ধীরে যাবতীয় পূর্ণ ব্যবস্থাকে, আমাদের কওমি শিক্ষা ব্যবস্থাকে, ওলামায়ে কেরামকে একটা অঘোষিত শৃঙ্খলে আবদ্ধ করা একটা তৎপরতা পরিচালিত হচ্ছে। একটা বন্দিত্ব দুই রকম হয়। একটা বন্দিত্ব হয় বন্দি নিজে অনুভব করে যে আমি বন্দি, আর একটা বন্দিত্ব হয় যে সেখানে বন্দি নিজেকে মুক্ত ভাবতে থাকে, অথচ সে সম্পূর্ণ বন্দি। আমি কারাগারে আমাদের ছাত্রীদের সাথে আমি যখন আলোচনা করতাম এই বিষয়ে, আমার একটা দৃষ্টান্ত আমার কাছে মনে হতো, বলতাম। চিড়িয়াখানা ছিলেন? চিড়িয়াখানায় কি থাকে?
বিভিন্ন পশু প্রাণী এরা কি অবস্থায় থাকে? বন্দী অবস্থায়। বেশি প্রাণীর নাম করার দরকার নেই, কয়েকটা ভয়ঙ্কর প্রাণীর নাম করি। রয়্যাল বেঙ্গল টাইগারের একটা আলাদা খাঁচা আছে, সিংহ এর আলাদা একটা খাঁচা আছে, ভাল্লুকের আলাদা খাঁচা আছে, কুমিরের আলাদা খাঁচা আছে, অজগর সাপের আলাদা খাঁচা আছে। এরকম বড় বড় অনেক প্রাণী থাকে সেখানে। প্রাণীগুলো কি অবস্থায় থাকে? বন্দী অবস্থায়। এরকম ছোট্ট খাঁচা, সেই খাঁচার মধ্যে ওরা বন্দী। ওদেরকে খাওয়া দাওয়া হয় ভালো ভালো। রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনে থাকতে একবেলা আহারের ব্যবস্থা করার জন্য তার যেই পরিমাণ পরিশ্রম করতে হয়, চিড়িয়াখানায় বন্দী টাইগারের কিন্তু সেই ধরনের কোনো পরিশ্রম করতে হয় না। তার খাবার তার ঘরে পৌঁছে দেওয়া হয়। আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে প্রতিবেলা খাবারের জন্য তার জঙ্গল চষতে হয়। কোথায় গেলে একটা শিকার ধরা যাবে, অনেক বেলা হয়তো উপসে থাকতে হয়, সুবিধা মতো শিকার না পেলে তো খাবারের ব্যবস্থা নেই। কিন্তু চিড়িয়াখানায় বন্দী টাইগারের, বন্দী এই বাঘ সিংহের একবেলা খাবারও কি থাকে না, এদের উপোস থাকতে হয় না। এদেরকে একেবারে মানে কি বলে, জবাই করা পশুর বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, বস্তুগুলো তার সামনে পরিবেশন করা। আচ্ছা, এটা একটা বন্দিত্ব। হ্যাঁ, এখানে দেখাই যাচ্ছে একটা ছোট্ট খাঁচার মধ্যে বাঘ বন্দি, সিংহ বন্দি। এখন আরেক ধরনের কারাগার আছে, এই কি বলে, আরেক ধরনের চিড়িয়াখানা আছে যেখানে পশু থাকে। বাংলাদেশে এরকম একটা বড় ধরনের চিড়িয়াখানা আছে, এটার নাম হলো সাফারি পার্ক। কি নাম? বঙ্গবন্ধু সাফারি পার্ক, ওই গাজীপুরে। পৃথিবীর অনেক দেশেই আরো অনেক বড় বড় সাফারি পার্ক আছে। সাফারি পার্ক মানে হলো যে এখানে বাঘ, ভাল্লুক, সিংহগুলোকে কোনো খাঁচার মধ্যে বন্দী রাখা হয়নি। এই বাঘ, ভাল্লুক, সিংহগুলো সব উন্মুক্ত বিশাল এলাকা, শত শত হাজার হাজার একর এরিয়া নিয়ে, মানে একটা বন জঙ্গল যে পরিমাণ বড় এলাকা নিয়ে থাকে, এই পরিমাণ এলাকা নিয়ে একটা এলাকা তৈরি করা হয়। আর এখানে এই প্রাণীগুলো কি উন্মুক্ত অবস্থায় থাকে। এখানে মানুষ এদেরকে দেখতে যায়। চিড়িয়াখানায় যেরকম আমরা প্রাণী দেখতে যাই, এই সাফারি পার্কেও কিন্তু মানুষ যায়। আমাদের দেশের আয়োজনটা একটু এখনো অল্প। বড় বড় দেশগুলোতে সেই সাফারি পার্ক মানে কৃত্রিম জঙ্গল আর কি। সেই কৃত্রিম জঙ্গলে মানুষ কি দেখতে যায়? এই হিংস্র প্রাণীগুলো দেখতে যায়। কিভাবে যায়? গাড়ির মধ্যে মানুষ বসে, আর সেই গাড়িটা চতুর্দিক থেকে খাঁচা দিয়ে এবং লোহার, মানে খাঁচা দিয়ে বানানো লোহার, এই কি বলে, এই যে লোহার গ্রিল দিয়ে প্রোটেক্টেড, নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো ভাগ ভাল্লুক এসে গাড়ির মধ্যে হামলা করে মানুষের উপর ক্ষতি করতে না পারে। মানুষগুলো থাকে এই খাঁচার মধ্যে বন্দী, আর এরা এই জঙ্গলের ভিতরে রাস্তা আছে, রাস্তা দিয়ে যায়, আর ভাগ ভাল্লুকগুলো রাস্তার আশেপাশে উন্মুক্ত অবস্থায় থাকে। চিত্রটা কল্পনা করে একটা সাফারি পার্ক, সেখানে এরকম প্রায় 10টা, 20টা, 25টা বাঘ, সিংহ সব এরা ঘুরতেছে ফিরতেছে। ভিতরে ছোট্ট একটা জঙ্গলের ভিতরটা রাস্তা থাকে না, জঙ্গলের ভিতরে তো রাস্তা থাকে, ওরকম একটা রাস্তা, ওই রাস্তার মধ্যে একটা জিপ গাড়ি, ওই জিপ গাড়ির মধ্যে 3 জন মানুষ, আর এরকম 30টা বাঘ, 40টা সিংহ আশেপাশে। কি মনে হবে এখানে এই চিত্রটায়? বাঘ গুলো আসবে, আইসা মনে করবে যে মানুষগুলো বন্দী, মানুষগুলো বন্দী, আর আমরা হলাম মুক্ত। এই বাঘের কি মনে হবে? আমরা মুক্ত। এরা আইসা ওই গাড়ির সামনে মানুষকে দেখে তারা খুব উৎফুল্ল হবে, মনে করবে যে খাওয়া যায় এখনো হবে। কিন্তু এই মানুষগুলো যাতে কোনোভাবে এই হিংস্র প্রাণীদের আক্রান্ত না হতে পারে, তার পর্যাপ্ত পরিমাণ কি থাকে, নিরাপত্তা ব্যবস্থা থাকে। এই দৃশ্যে মনে হবে যে মানুষগুলো বন্দী আর বাঘ ভাল্লুকগুলো মুক্ত। আসলে কি বাস্তবতা কি বলেন তো? এই বাঘ ভাল্লুকগুলো কি মুক্ত? আর এই মানুষগুলো কি বন্দী?
তো এই যে মানুষকে যে খাঁচার মধ্যে আটকানো হয়েছে, এই খাঁচাটা কি? তো খাঁচা দুই রকম হয়। খাঁচা কয় রকম হয়? একটা হলো ঢাকা চিড়িয়াখানা রয়্যাল বেঙ্গলের খাঁচা, টাইগারের খাঁচা, আর একটা সাফারি পার্কের মধ্যে মানুষকে যে নিয়ে চলা যে খাঁচা। রয়্যাল বেঙ্গল টাইগারের এই খাঁচাটা হলো তার বন্দিশালা, সাফারি পার্কের মানুষকে বহনকারী ওই গাড়ির খাঁচাটা হলো তার নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা রক্ষা বলয় আর বন্দিত্বের পিঞ্জর তোমরাকে দেখতে একই রকম মনে হয়। আবার খেয়াল করতে সব করে না, আমি বলতেছি নিরাপত্তা রক্ষা বলয় আর বন্দিত্বের খাঁচা দেখতে তোমরাকে একই রকম মনে হয়, কিন্তু দুইটার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য। নিরাপত্তা রক্ষা কবচ এটা আমাকে এবং আপনাকে হিংস্র হায়না হামলা থেকে রক্ষা করে, আর বন্দিত্বের যে খাঁচা সেটা আমাদেরকে আমাদের প্রতিপক্ষের কাছে নিদারুণ অসহায় অবস্থায় আত্মসমর্পণ করার মতো একটা খাঁচার শৃঙ্খল এবং পিঞ্জর। ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহগুলো তারা নিজেদেরকে স্বাধীন মনে করতেছে, আসলে তারা স্বাধীন না, ওরা কিন্তু পরাধীন। কাদের হাতে পরাধীন? এই যে তাদেরকে ওরা মনে করতেছে খাঁচার মধ্যে মানুষ বসে নিছে, এই মানুষগুলোর হাতেই কিন্তু ওরা পরাধীন। এই মানুষগুলো এদেরকে একটা বড় ধরনের কারাগার তৈরি করছে, একটা বড় ধরনের চিড়িয়াখানা তৈরি করছে, যে চিড়িয়াখানার প্রাচীর এরা দেখতে পারতেছে না, খাঁচাটা এরা দেখতে পারতেছে না। এদেরকে উন্মুক্ত একটা মাঠ দিয়ে রাখছে, এদের সেই মাঠের মধ্যে কৃত্রিম লেক আছে, কৃত্রিম খাল আছে, বিল আছে, মানে খাল আছে, পানি আছে, গাছ গাছরা আছে, সব আছে। আর এই সব কিছুর মধ্যে এই বোকা বাঘ আর সিংহগুলো নিজেদেরকে মুক্ত ভাবতেছে, কিন্তু আসলে এরা বন্দী। আসলে ওরা বন্দী, কারণ ওদেরকে এই মানুষ যেই সীমানার মধ্যে আটকে রাখছে, এই সীমানা অতিক্রম করার সুযোগ এদের নাই। এবং যখনই ইচ্ছা আবার তখনই এদেরকে এক একটা ধরে নিয়ে চিড়িয়াখানায় বন্দী করতে পারবে। এরা নিজেদেরকে যতই স্বাধীন ভাবুক, আসলে এরা স্বাধীন না, এরা ওই মানুষের হাতেই বন্দী এবং শৃঙ্খলিত। এই যে দৃষ্টান্তটা, আমার কাছে মনে হয় যে আমরা ওলামায়ে কেরাম এই জনপদে, এই জনপদ বলি আমি, দেশ রাষ্ট্র এগুলো বলতেও এখন কিছুটা হীনমন্যতা আসে। কি দেশ বলবো, কি রাষ্ট্র বলবো, এই জন্য আর একটু প্রাচীন শব্দে চলে যায়, এটা কি জনপদ। এই জনপদে আমরা এখন যে অবস্থায় আছি, আসলে আমরা একটা বৃহৎ সাফারি পার্কের সিরিয়া হিসেবে এখানে বন্দী আছি। আমরা ভাবতেছি নিজেদেরকে স্বাধীন, আমরা মনে করতেছি যে আমাদের হায়াতুল উলিয়া আছে, আমাদের হায়াতুল উলিয়া আমরা চালাইতেছি, আমাদের হায়াতুল উলিয়া আমরা সিদ্ধান্ত নিতেছি, আগামী দিনে আমাদের কি কর্ম পরিকল্পনা হবে সব আমরা ঠিক করতেছি। আমাদের এতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এতগুলো সিংহ আছে, এতগুলো এই আছে, আর আগামী দিনে এরকম আরো বাড়তেছে। কারণ প্রতি বছর তো রয়্যাল বেঙ্গল টাইগার থেকে নতুন প্রজন্ম আসতেছে, 25টা থেকে প্রতি বছর আরো 25টা, 50টা, তারপরের বছর 50টা থেকে আরো 50টা, 100টা, তারপরের বছর আরো 100টা থেকে আরো 100টা, 200টা। এইভাবে যদি আমি গাণিতিক হারে হিসাব করি, তো আমরা হিসাব করতে পারি যে 10 বছরের মধ্যে শুধু সাফারি পার্ক না, এই গোটা গাজীপুর এবং গোটা দেশটাই মনে হয় বড় রয়্যাল বেঙ্গল টাইগারতে আমরা ভরে ফেলবো। সাফারি পার্কে বসে রয়্যাল বেঙ্গল টাইগার যতই সুখ স্বপ্ন দেখুন, দিন শেষে আসলে সে বন্ধু, দিন শেষে সে বন্ধু। সে কয়টা বাচ্চা প্রসব করবে এটা তার হাতে নিয়ন্ত্রিত, এটা হলো সাফারি পার্ক কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রিত। তার কয়টা বাচ্চা বেঁচে থাকবে সেটা তার হাতে না, এটা হলো সাফারি পার্ক কর্তৃপক্ষের হাতে সিদ্ধান্তের বিষয়। আমরা আমাদের অজান্তেই মনে হচ্ছে যে আমরা এরকম একটা বড় সাফারি পার্কের চিড়িয়া হিসেবে এই জনপদে অবস্থান করছি। এখান থেকে মুক্তির উপায় সর্বপ্রথম আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে। আমার কাছে মনে হয়েছে, আচ্ছা আমি আরেকটা কথা প্রশ্ন করে আপনাদের কাছে, একটা বাঘ, হ্যাঁ, আচ্ছা বাঘের চেয়ে ছোট প্রাণী কি বলেন তো? একটু ছোট,
আমরা আমাদের করা যায় কুত্তা ধরি, কুকুর একটা। আচ্ছা, কুকুরের চেয়ে পরের সাইজ বিড়ালের চেয়ে ছোট। আচ্ছা বলেন তো, একটা বাঘ বেশি শক্তিশালী না একটা ইঁদুর বেশি শক্তিশালী? কত গুণ বেশি? কোনো তুলনা করা যাবে? আচ্ছা, এবার আমি এই বাঘ এবং ইঁদুরের পরিচয় করাই দিই। একটা বাঘ চিড়িয়াখানার খাঁচার মধ্যে বন্দী, আর একটা ইঁদুর মুক্ত এবং স্বাধীন। এবার বলেন, বাঘের যে প্রতিপক্ষ এবং ইঁদুরের যে প্রতিপক্ষ, এই দুই প্রতিপক্ষের মধ্য থেকে বাঘের হাত থেকে তার যে মালিক, তার যে প্রতিপক্ষ, সে বাঘের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? আর ইঁদুরের যে প্রতিপক্ষ, স্বাধীন ইঁদুরের প্রতিপক্ষ, ইঁদুরের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? একটা বাঘ বেশি শক্তিশালী, বন্দী বাঘ বেশি শক্তিশালী না মুক্ত ইঁদুর বেশি শক্তিশালী? মুক্ত ইঁদুর শক্তিশালী। একটা মুক্ত ইঁদুর বেশি শক্তিশালী। কারণ আর কিছু করতে না পারুক, মানুষের সাথে আর কিছু করতে না পারুক, মানুষ যখন ঘুমাইছে রাতের বেলায় গিয়া অন্তত তার একটা মানে কাপড় কেটে দিতে পারবে। তার কিছু করতে না পারলাম, তার একটা কাপড় কেটে দিয়ে গেলাম। কিছু করতে না পারলাম, তার ধানের গোড়ার মধ্যে গিয়ে 3টা ধান নষ্ট করে দিয়ে আসতে পারবে। আর কিছু করতে না পারে, তার ঘরের মধ্যে আইটা কতক্ষণ সেখানে লেদা যেতে পারবে। তোর ঘরটা ভালো ময়লা করে থেকে গেলাম, তুই কালকে পরিষ্কার করিস। একটা স্বাধীন এবং মুক্ত ইঁদুর তার প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ, একটা স্বাধীন ইঁদুর প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ, একটা বন্দী বাঘ তার প্রতিপক্ষের জন্য ততটুকু মাথা ব্যথার কারণ। কাজে আমি যদি বলি বন্দী বাঘ হওয়ার চেয়ে মুক্ত ইঁদুর হওয়া অনেক উত্তম। আমি জানি না এই কথাটা আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে গ্রহণ করবে। আমি এই আমাদের স্বেচ্ছা বন্দিত্ব গ্রহণের বিশাল যে আয়োজন, সেই আয়োজনের অন্যতম একজন বড় অপরাধী আমি। আল্লাহর কাছে ইস্তেগফার করি এবং প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করি, আগামী প্রজন্মের কাছে মাফ চাই যে আমরা আমাদেরকে পর্যায়ক্রমে সাফারি পার্কের বন্দী, মুক্ত সদৃশ বন্দিত্ব আমরা নিজেরা বরণ করার জন্য নিজেরা আগে গেছি। এখন আমরা মূলত একটা বিশাল সুন্দর সাফারি পার্কের বন্দী।